হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। আজ আবারও ফিরে আসলাম আপনাদেরকে নতুন একটি ঘটনা শোনানোর জন্য। আশা করি আপনারা সবাই আমার এবং নাইম শেখবার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ জাগাবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি ঘটনায় চলে যাব। ইতিমধ্যে আপনারা হয়তো পোস্টার দেখে বুঝতে পেরেছেন, আজকে আমি আপনাদেরকে বীর্যতান্ত্রিকের একটি তাবিজ উদ্ধারের ঘটনা শেয়ার করতে যাচ্ছি। যে ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার খুব নিকটবর্তী একজন ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে। তো আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে ঘটনায় নিয়ে যাই। তো ঘটনাটা আমি যেইভাবে সংগ্রহ করছি ইনশাআল্লাহ চেষ্টা করব ঠিক সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো বলছেন আমার সেই ঘনিষ্ঠ বন্ধুটির নাম আমি ছদ্মনাম হিসাবে ব্যবহার করব। উক্ত ঘটনায় সকল নামই ছদ্মনাম হিসাবে ব্যবহার করা হবে। তো বন্ধুটির নাম হচ্ছে সৌরভ। বলছে সৌরভ, একদিন আমি আড্ডা দিতে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর গ্রামের উদ্দেশ্যে যাই। আমি বেশিরভাগ সময় আড্ডা দেওয়ার ইচ্ছা হলে আমি সেই বন্ধুর গ্রামে যাই, কারণ ওই বন্ধুটি আমার খুবই ঘনিষ্ঠ। ওর সাথে আড্ডা দিতে আমার সবসময় ভালো লাগতো। তো আমি ওই বন্ধুর সাথে যাই, তার সাথে আমার দেখা হয়, আমরা দুইজন বসে আড্ডা দিচ্ছিলাম। এক পর্যায়ে আমার বন্ধু আমাকে বলে ঠিক এইভাবে বলছিল, জানিস আমাদের গ্রামে যে তান্ত্রিক আছে না, বীর্যতান্ত্রিক, ও না আমাদের পাশের বাড়ির এক মাইয়ার জিন তাড়া দিছে, ওই মাইয়ার উপরে নাকি কালো জাদু করছে। তখন আমি আমার বন্ধুকে উদ্দেশ্য করে বললাম, আরে বেটা, এসব কালো জাদুর ওইসব কিছু হয় নাকি রে, এগুলো সব ভুয়া ভণ্ডামি, ভাওতাবাজি। কিন্তু আমার বন্ধু আমাকে বলে, আরে না বেটা, ভাওতাবাজি না, সব সত্য। আমি দেখছি মাইয়া পাগল হইয়া গেছে গা, মাইয়ার স্বামী মাইয়ারে ঘর থেকে বাইর করিয়া দিছে। তখন আমি তাকে বললাম, আরে বেটা, দেখ গা, মাইয়ার কোনো অন্য কোনো সম্পর্ক আছে, তাই হয়তো এরকম করতেছে, স্বামীর ঘর করবো না তাই পাগলামি করতেছে, এসব অভিনয় আর কিছু না। তখন আমার বন্ধু আমাকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু আমি বুঝতে নারাজ। আমি বিশ্বাস করতেই রাজি না যে এসব কালো জাদু হয়, এগুলা হয়, ব্ল্যাক ম্যাজিক, চেন পৌত, এগুলা হয়, আমি বিশ্বাস করি না। সচরাচর এগুলো আমার বিশ্বাসই ধরে না। তো আমার বন্ধু আমাকে বললো, আচ্ছা ঠিক আছে। আমার বন্ধু আমাকে বলে, ঠিক আছে চল, তোরে আজকে দেখায়, বীর্যতান্ত্রিকের ক্ষমতা দেখায়, বীর্যতান্ত্রিক কী করে দেখ। তো আমি মনে সন্দেহ নিয়ে আমার বন্ধুর সাথে বললাম, আচ্ছা ঠিক আছে চল, যাই দেখি তোর বীর্যতান্ত্রিক কী করে। আমি একটা হাসি দিলাম। আমার বন্ধু একটু রাগই হলো, কিন্তু মুখের উপর আমাকে কিছু বলল না। তো আমরা সেখান থেকে উঠলাম আর বন্ধুর সাথে চলতে শুরু করলাম সেই বাড়ির উদ্দেশ্যে, যেখানে বীর্যতান্ত্রিক আছে, যে সে কী সব কাজ করতেছে ওই মেয়েটার উপরে। আমি সেখানে গেলাম, গিয়ে দেখি অনেক মানুষে আমার মতো উৎসুক জনতার ভিড়। সেখানে পুরো বাড়ির যত মানুষ আছে বেশিরভাগ মানুষই ওখানে উপস্থিত, দেখার জন্য বীর্যতান্ত্রিক কী করছে না করছে। সময়টা বলে রাখি, সময়টা তখন আনুমানিক বিকাল 4টা হবে, আসরের নামাজের পরে। তো দেখলাম বীর্যতান্ত্রিক বাড়ির আশেপাশে ঘুরতেছে, তার পিছে তার চেলাপেলা আছে 2জন, আর গ্রামের বাড়ির উৎসুক মানুষগুলো দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে না করে। তো আমি যে ওইখানে যাওয়ার পরে যা যা দেখছি আমি ঠিক সেইভাবে বলছি। আমি ওখানে যাওয়ার পরে দেখি বীর্যতান্ত্রিক যে পরিবারের মেয়েকে দেখতে এসেছে তাদের ঘরের চারদিকে 4বার ঘুরলো, মানে 4বার চারদিকে ঘোরার পরে সে এক জায়গায় এসে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কি যেন করছে। আর আমি এটা লক্ষ্য করলাম যে সে চুপি ধীরে ধীরে কিছু একটা পড়তেছে, তার মনে মনে হালকা সাউন্ড হইতেছে। আমরা বুঝতে পারতেছি না সে কী করতেছে কী পড়তেছে।
হঠাৎ বিদ্যুতান্ত্রিক তার ডান হাতটা তার এক সহচরের দিকে এগিয়ে ধরলো। সহচর যে ছিল তার হাতে একটা পানির বোতল ছিল, সে পানির বোতলটা বিদ্যুতান্ত্রিকের হাতে দেয়। বিদ্যুতান্ত্রিক ওই পানিটাকে তার চারদিকে গোল বৃত্তর মতো করে ছড়িয়ে দিয়ে সে সেখানে একটা দাগ করে দিল। তার সহচররা কি বুঝলো আমি তখন বুঝি নাই। তখন তারা ওইখানে একটা করস চিহ্নের মতো হাতে একটা লাঠি নিয়ে ওইখানে যেখানে পানি পড়ছে সেখানে একটা করস চিহ্ন দিল, আর কিছু করে নাই সেখানে। তারপর আরেক জায়গায় গেল, সেখানেও সেম একই স্টাইলে সে দাঁড়ানোর পর কিছু পড়ার পরে সে পানি দিয়ে একটা গোলবৃত্ত করলো। তারপর তার চারদিক যারা ছিল তারা সেখানেও একটা লাঠি দিয়ে একটা করস চিহ্ন এঁকে দিল, মানে যে জায়গাটার মাপ করলো। তারপর বিদ্যুতান্ত্রিক আবার আরেক জায়গায় গেল, আরেক জায়গায় সেখানেও সেম একই কাজ করলো। আরেক জায়গায় গেল, সেখানে গিয়ে সে একই কাজ করলো। কিন্তু তারপর সে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতেছে, মনে হইতেছে যেন সে আরও কিছু খুঁজতেছে যেটা সে খুঁজে পাইতেছে না। সে খুঁজতেছে সে খুঁজে পাইতেছে না। সে চেষ্টাই করে যাচ্ছে, একবার এইদিকে একবার ওইদিকে ভাগতাছে, এদিক থেকে ওইদিকে সবাই তার পিছে পিছে ভাগতাছে, আমরাও ভাগতাছি, আমিও দেখার উদ্দেশ্যে ভাগতাছি। এমনটা অনেকক্ষণ চললো। দেখতে দেখতে মাগরিবের আজান হয়ে গেল। বিদ্যুতান্ত্রিক হঠাৎ করে মাটিতে গড়িয়ে পড়লো। তার যে চেলাপেলারা ছিল তারা এসে বিদ্যুতান্ত্রিককে উঠিয়ে ঘরে নিয়ে গেল। সে মেয়েটারই ঘরে নিয়ে গেল যাদের কাজ করতে এসেছে বিদ্যুতান্ত্রিক এখানে। তো তাকে ঘরে নিয়ে শুয়ে দেওয়া হলো। ওই ঘরের যিনি মুরব্বী ছিলেন তিনি বাড়ির উন্নয়ন যে সকল মানুষ এখানে এসে ভিড় করতে আসছে তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করলো। বেশি সবাই চলে গেল সেই লোকের অনুরোধ শুনে। কিন্তু আমি দেখতে পেলাম আমার বন্ধু বিদ্যুতান্ত্রিকের এক সারদিকের সাথে কানে কানে কী যেন বলার পরে ওই সারদিক গিয়ে এই পরিবারের যিনি মুরব্বী সবাইকে যাওয়ার জন্য বলতেছেন, ওনাকে যাই বললো যে এরা দুইজন এখানে থাক, এরা আমার বন্ধু লাগে। আমি বুঝতে পারলাম যে আমার বন্ধুর সাথে এই সারদিকের সাথে পরিচয় আছে, তাই আমাকে দেখানোর উদ্দেশ্যে সেখানে রাখার নিশ্চয় অনুমতি নিয়েছে, এরকম কিছু হবে। তো ওই বৃদ্ধ আমাদেরকে থাকার অনুমতি দিল। তারপরে কিছুক্ষণের মধ্যে বিদ্যুতান্ত্রিক দেখলাম তার জ্ঞান ফিরল। সে উঠে বসলো, বসার পরে বেশ কিছুক্ষণ সে চুপ করে বসে থাকলো। তারপর কিছুটা পানি নিয়ে পান করলো। মনে হয় সে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। আমি জানি না সে যখন ওইখানে আসরের সময় যখন বাড়ির চারদিকে ঘুরতেছিল তখন কি সে কিছু তার মধ্যে ছিল, সে চারদিকে ঘুরতেছিল, এটা কি সে করেছে না অন্য কেউ করেছে সেটা আমি জানি না। তো তারপরে বিদ্যুতান্ত্রিক যা বলল ওই পরিবারের মুরব্বীর সাথে বলল যে আমি ঠিক আছে, আমি আপনার মেয়ের সাথে সন্ধ্যার পরে মাগরিব এশারের পরে আমি আসন করব। তো তাহলে সেখানে আমাকে থাকতে হবে, যেহেতু এশারের পরে কাজ করবে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে থাকি, দেখি আজকে কী হয়। কৌতূহলটা আমার মনে কাজ করতেছিল যে কী হয় দেখি। তো দেখতে দেখতে এশার হয়ে গেল, এশার নামাজ হয়ে গেল, বাড়িটা নিশ্চুপ হয়ে গেল, কারণ সময়টা অনেক আগের, সেই সময় অনেক জলদি মানুষ ঘুমিয়ে যেত। তো একটা সময় বিদ্যুতান্ত্রিক সহ সবাই খাওয়া দাওয়া করলো। আমরা খাওয়ার দরকার ছিল না, আমি দেখে চলে যাব সেই অনুযায়ী। আমরা তো আর ওনারা আমাদেরকে চিনেও না, আমাদেরকে খাওয়াবে কেন। তো আমরা যখন কাজ শুরু হবে তখন চলে আসবে, এমনটা আমাদের প্ল্যানিং। আমরা বাইরে ঘুরতেছিলাম এদিক থেকে ওইদিকে। তো সে সারদিকেও আমাদের সাথে ছিল। বিদ্যুতান্ত্রিকের যে একজন সঙ্গীদের মধ্যে একজন আমাদের সঙ্গে ছিল। তো ওই সঙ্গীকে বিদ্যুতান্ত্রিক ডাক দিল আরেক সঙ্গীর দ্বারা। তো আমরাও গেলাম। যাওয়ার পরে দেখি বিদ্যুতান্ত্রিক তন্ত্রক্রিয়া করার জন্য প্রস্তুতি নিয়েছে। একদম যে পরিবারের মেয়ে সেই পরিবারের সামনের রুম, মানে ওইটারে ডাইনিং রুম বলা যেতে পারে, যে মাটির ফ্লোর, তখন মাটির ফ্লোর ছিল, ঘরটি ছিল টিনের, যার কারণে ঘরের মেঝেটা ছিল মাটির। সেই মাটির মেঝেতেই বিদ্যুতান্ত্রিক চারদিকে
আটা সাদা সাদা জাতীয় কিছু আটাও হতে পারে, ময়দা হতে পারে, সেটা আমি শিওর না। তো ওইটা দিয়ে চারদিকে বৃত্ত আঁকলো। সেই আটার উপরে এবার লবণ দিয়ে বৃত্ত আঁকলো। তো তার চারপাশে সে কিছু লেবু, কিছু রসুন, কিছু মরিচ, শুকনো মরিচ, লাল শুকনো মরিচ, এগুলো নিয়ে এসে বসলো। সামনে তার নিজস্ব কিছু বই, ডায়েরির মতো কিছু বই, যেগুলো অনেক পুরাতন ছিল। তারপরে হাতে একটা লাঠি, ছোট লাঠি, হাতে খুবই ছোট একটা লাঠি। তারপর যেটা বাইর করলো সেটা আমার দেখে একটু বেশি ইন্টারেস্টিং লাগলো। সেটা ছিল একটা হাড্ডি। আমি জানি না কি হাড্ডিটা কি মানুষের না কিসের, আমি সেটা কনফার্ম না, কিন্তু একটা হাড্ডি, পুরাতন হাড্ডি হতে পারে, সেটা একটু কালসে হয়ে গেছিলো। তো বিদ্যুতান্ত্রিক তার তন্ত্রক্রিয়া শুরু করার পূর্বেই মেয়েটাকে নিয়ে আসা হলো, বিদ্যুতান্ত্রিকের ঠিক সামনে বসিয়ে দেওয়া হলো সেই বৃত্তের ভিতরে। তো তান্ত্রিক শুরু করলো তার ক্রিয়া। শুরু করার পূর্বে সবাইকে বলেছে কেউ যাতে কোনো কথা না বলে, কেউ যাতে কোনো শব্দ না করে, কি যাই হয়ে যাক, কেউ যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ না করে, কেউ যাতে সে বাদে কেউ যাতে একটু কথা না বলে, কেউ যাতে বেয়াদবি জাতীয় কিছু না করে, এমনটা সবাইকে সাবধান করে দেওয়া হলো। সবাই বুঝে নিল। তো আমরা সেখানে তখন উপস্থিত ছিলাম মেয়েটার সম্ভবত বাবা, মেয়েটার চাচা, সম্ভবত 2-3 জন মুরব্বী, আর 4-5 জন মহিলা ছিল, আর আমরা 2 জন, আর বিদ্যুতান্ত্রিকের 2 জন সার্দিক বলতে ও সহচর, ওরা সহযোগিতা করে বিভিন্ন জিনিসে বিদ্যুতান্ত্রিককে। তো আমরা এই কয়েকজনই ছিলাম। তো আমরা ছিলাম মূলত রুমটির একদম একটি কর্নারে, যে কর্নারে মানে আমরা ওদের থেকে অনেক বেশিটা দূরে ছিলাম, আমাদেরকে বলছে দূরে থাকার জন্য। তো আমরা দূরে দাঁড়িয়ে আছি, আর বাকিরা সবাই, মুরব্বীরা সবাই বসে আছে। তো শুরু করলো বিদ্যুতান্ত্রিক তন্ত্রক্রিয়া। সে গানের সুরের মতো, আমরা আগের জমানায় যেভাবে মানুষে বাউল গান গাইতো সুরে সুরে, একটা তালে, একটা টোনে যেভাবে গান গাইতো, ঠিক সেইভাবে একটা গানের মতো করে সে মন্ত্র পড়ছিল। আমার এক্স্যাক্টলি এখন সে মন্ত্রটা মনে নেই, তবে কি কলা পাতা, তাল পাতা, এমনি করে কীভাবে একদম খুবই সুন্দর করে মিলিয়ে একটা গানের মতো করে, মানে খুবই মানে আমি ওই ভাষার মানে আমি বুঝতে পারছি না যে এই জিনিসটার সাথে জিন ঢাকার কী সম্পর্ক, তখন আমার ওইটা মাথায় ধরে নাই। এটা সম্ভবত সে তার ক্রিয়ার অনুযায়ী কোনো মন্ত্র হতে পারে, যেটা আমরা বুঝে নেই, যেটা সহজ বাংলার মতো না, এটা অন্য কোনো ভাষায় অন্য কোনো জিনিস ছিল, কিন্তু আমার কাছে জিনিসটা শুনতে একদম গানের মতো লাগছে। তো ওইখানে আমি কিছুই বুঝি নাই সে মন্ত্রগুলার, স্বাভাবিক এটা। তারপরে অনেকক্ষণ চলছে। তারপর সে এক পর্যায়ে অনেক জোর চিৎকার করতে বলতে, আসো তুমি আসো, আমি তোমাকে ডাকছি, তুমি আসো, তোমাকে আসতেই হবে, তুমি আসো, আমার সাথে কথা বলো, যদি কথা না বলো তবে তোমার কষ্ট হবে, তবে তোমার শান্তি হবে না, আমি তোমাকে বলছি তুমি আসো, এখানে আসো। হুকুম দেওয়ার মতো সে কাউকে ডাকছে, খুব জোরে খুব জোরে চিৎকার করে। মেয়েটা তখনও সামনে চুপচাপ বসা অবস্থায়, এখনও মেয়েটার কিছুই হচ্ছে না, মেয়েটা কিছু বলছেও না, কিছু করছে না, মেয়েটা মনে হয় যেন একদম পুতুলের মতো সামনে বসে রয়েছে। তো বিদ্যুতান্ত্রিক এভাবে পড়ে যাচ্ছে। রুমটা অন্ধকার থাকার কারণে আমি একদম অনেক কিছু দেখিও নাই, সামনে শুধুমাত্র একটা মানে তখনও একদম অন্ধকার। তো তারপরে বিদ্যুতান্ত্রিক হঠাৎ করে দুই দিকে, মেয়েটা দুই পা বরাবর একদম, মেয়েটা বসে রয়েছে, সে 2টা পা বরাবর 2টা মোমবাতি জ্বালানোর পরে সে আবার শুরু করছে তার মন্ত্রপটা। আবার সে হুকুম দিচ্ছে, আসো এখানে, আসো, খুব চিৎকার করে, আসো এখানে, আসো, যদি না আসো আমি তাকে পাঠাচ্ছি তোমাকে আনতে। আমি বলে দিলাম আমি তাকে পাঠালে সে তোমাকে চুল ধরে নিয়ে আসবে, সে তোমাকে কষ্ট দিতে নিয়ে আসবে, সে তোমাকে মারতে নিয়ে আসবে, তখন তুমি বুঝতে পারবে যদি আমার আদেশ পালন না করো। ঠিক এভাবে মানে বিদ্যুতান্ত্রিক কাউকে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে
আমি লক্ষ্য করলাম মোমবাতির আলোটি বাতাস লাগলে যেভাবে একটু ঢুলে একটু ওই দিক থেকে এদিকে নড়াচড়া করে, যদি একদিক থেকে বাতাস লাগে মোমবাতির আগুনটা যেমন একদিকে হেলে যায়, আরেক দিক থেকে বাতাস লাগলে যেমন আরেক দিকে হেলে যায়, ঠিক এভাবে দোনো মোমবাতি দুই দিকে ডিফারেন্ট দুই দিকে ঢুলতেছে। যদি আমরা বাম পাশ থেকে বাতাস দিই, দোনো মোমবাতির বাতাসের কারণে আগুনটা ডান দিকে যাওয়ার কথা, আর যদি বাম দিক থেকে আওয়াজ দিই বাতাস দিই ডান দিকে যাওয়ার কথা, ডান দিক থেকে হাওয়া দিলে বাম দিকে যাওয়ার কথা, কিন্তু এমন হচ্ছে না। দুইটি মোমবাতির আগুন দুই দিকে হিলতেছে। যখন বাম পাশেটা ডান দিকে হিলতেছে তখন ডান পাশেটা বাম দিকে হিলতেছে, দুটোটার মিল হচ্ছে না। এটা একটু আমার কাছে আশ্চর্য লাগছে। তখন ওই মোমবাতির আলোয় পুরো ঘরটা একটু লালচে আলো দেখা যাচ্ছে সব কিছু। আমরা মেয়েটার মুখ দেখতে পারতেছি না, যদি আমার কাছে ওইটা দেখা যেত ভালো হতো, কারণ ওরা এমন জায়গায় বসছে ওইদিকে আমাদের যাওয়ার অনুমতি ছিল না। হঠাৎ করে মেয়েটা ঢুলতে শুরু করছে আগে পিছে। আমরা জিকির করার সময় যেভাবে আমাদের শরীর যেভাবে ঝাঁকায়, যেভাবে আমরা মাথা নাড়াই, সেভাবে নাড়ানি শুরু করছে। অনেক ধীরে ধীরে, প্রথমে স্লোলি চালু হয়, তারপর ধীরে ধীরে এটা স্পিডটা বাড়তে থাকে এক পর্যায়ে অনেক দ্রুত। তখন বিদ্যুতান্ত্রিক ধমকে শুরু করে, এই সম্মানের সহিত বস, এখানে শান্ত হয়ে বস, আমি তোকে শান্ত হয়ে বসতে আদেশ করছি, তুই শান্ত হয়ে বস। না আমি তোকে কষ্ট দিচ্ছি, না আমি তোকে কষ্ট দিতে চাই। যদি তুই অশান্তকর কিছু করিস তবে তোকে আমি এমন মারবো যেটা তুই জীবনে বলতে পারবি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা একদম আবার শান্ত হয়ে যায়, একদম শান্ত হয়ে যায়। আমি বুঝতে পারতেছি না কি এটা কি চলতেছে। আমার মনে তখনও সন্দেহ, আমি ভাবতেছি এটাও কোনো নাটকের অংশ। কিন্তু যখন মেয়েটা কথা বলা শুরু করলো তখন আমার পুরো চিন্তাধারাই চেঞ্জ হয়ে গেছে। মেয়েটা তখন, মেয়েদের কণ্ঠ হয় একদম খুবই সুন্দর হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু যখন মেয়েটা প্রথম কথা বললো, বিদ্যুতান্ত্রিক তুই আমাকে ডেকেছিস, আমি এসেছি, কিন্তু আমি তোকে বলে দিচ্ছি আমার গায়ে এক ফোঁটা কষ্ট দিবি না, আমার গায়ে কোনো আঘাত করবি না, তোকে আমি সাবধান করে দিচ্ছি। তুই কি জানতে চাস আমি তোকে সব বলবো, কিন্তু আমাকে আঘাত করবি না। ঠিক এইভাবে প্রথম মেয়েটার কণ্ঠটা ঠিক এরকম মোটা কর্কশ, মনে হচ্ছে যেন একসাথে 3-4 জন লোক একসাথে কথা বলছে, অথবা কয়েকটা জিনিস একসাথে আওয়াজ করতেছে, কিন্তু আওয়াজটা একটা লেভেলে হচ্ছে না, উপরে নিচে, টোনটা উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে উপর। আর যখন সে ভাগ যেমন ঘঁ ঘঁ করে আওয়াজ করে, ঠিক তেমন একটা শব্দ করছিল। বিদ্যুতান্ত্রিক তখন একটা মোমবাতি ঠাস ফু দিয়ে নিভিয়ে দেওয়ার পরে আর মাত্র একটা মোমবাতি জ্বলছে। তখন ও বিদ্যুতান্ত্রিক বলে, দেখ আমি তোকে কষ্ট না দেওয়ার জন্য একটা মোমবাতি নিভিয়ে দিয়েছি, এখন আর একটা মোমবাতি আছে, তুই যদি আমার কাছে সত্য কথা বলিস তখনই আমি এই মোমবাতি নিভিয়ে দিব আর তুই এখান থেকে যেতে পারবি। তার আগে না তুই এখান থেকে যেতে পারবি, না তুই এই ঘরের বাইরে যেতে পারবি, না এই বৃত্তের। সুতরাং আমার কাছে সব কিছু সত্য করে বল। তখন মেয়েটা আবারও সে একই কর্কশ কণ্ঠে বলে, আমি তো বলেছি তোকে, তুই যা জানতে চাইবি আমি তোকে বলবো, বল তুই কি জানতে চাস। তখন বিদ্যুতান্ত্রিক বলো, কি করে আমি তোর কথা বিশ্বাস করবো, আর তুই এত সহজে কি করে আমার কথায় রাজি হয়ে যাচ্ছিস সেটা তো আমি বুঝতে পারতেছি না, কারণ তোরা তো এরকম করিস না। তখন মেয়েটা আবার বলে, আমি তোকে চিনি, তোর ক্ষমতা সম্পর্কে জানি, আমি যদি তোর সাথে মিথ্যা কথা বলি আমি ভালো করেই জানি তুই আমাকে ছাড়বি না। তখন বিদ্যুতান্ত্রিক বলে, আমার তাও বিশ্বাস হচ্ছে না, কারণ আমি এটাও ভালো করে জানি
তুই তোর প্রভুর আদেশে এখানে এসেছিস, আর আমি যদি তোর কথা মতে সব কিছু ঠিক করে দিই, তাহলে তোর প্রভু তোকে ছাড়বে না। তখন কি করবি? আমার কোনো প্রভু নেই। আমি শ্মশানের বিশ্বাস, আমাকে প্রভু পাঠায়নি। আমাকে এই মেয়েদের উপর নিচ থেকে চালান করা হয়েছে, তাই আমি কারো কাছে প্রশ্নবিদ্ধ নয়। তুই আমার শুধু ভোগের ব্যবস্থা করে দে, আমি তোকে কথা দিচ্ছি। আমি এই মেয়ের কিছু ক্ষতি করতে চাই না। ওরা আমাকে বাধ্য করছে, আমি চাইনি, কিন্তু ওরা আমাকে কষ্ট দিয়ে বাধ্য করছে, তাই আমি চাই না এই কষ্ট আর। বিদ্যুতান্ত্রিক তখন বলে উঠল, আচ্ছা তাহলে তোকে ওই কালো জাদুর মাধ্যমে এখানে পাঠানো হয়েছে। কে তোকে পাঠিয়েছে? আমাকে এক কবিরাজ পাঠিয়েছে তান্ত্রিক। ওই কবিরাজ অনেক খারাপ। ওই কবিরাজ আমাকে তাবিজ করে বাধ্য করছে এখানে আসার জন্য। ওই কবিরাজ তখন বিদ্যুতান্ত্রিক বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোকে মুক্ত করে দেব, আর যদি তুই আমাকে ঠিক মতো সব কিছু সমাধান করার জন্য সাহায্য করিস, তাহলে আমি তোকে কথা দিচ্ছি, তুই আমার জিন গোষ্ঠীর সাথে একসাথে বসবাস করার জন্য আমি তোকে ব্যবস্থা করে দেব। ঠিক আছে কবিরাজ, ঠিক আছে তান্ত্রিক, আমি তোর কথা ঠিক মতো পালন করব। এখন বল আমাকে কি করতে হবে? বিদ্যুতান্ত্রিক বলল, আচ্ছা বল, এই মেয়েটাকে কে তাবিজ করেছে, আর কিভাবে তাবিজ করেছে, কোথায় তাবিজ করেছে, কিভাবে, কোথায় কি রাখা আছে, সব কিছু আমাকে বল। তান্ত্রিক, তুই তো ইতিমধ্যে 4টি তাবিজের খবর পেয়ে গেছিস। এখন আর মাত্র 2টি তাবিজ আছে। একটিতে আমাকে আটকে রাখা হয়েছে, যেটা ওই শ্মশানে রাখা আছে। তুই সেখানে গিয়ে সেই তাবিজ থেকে আমাকে মুক্ত কর। আর একটা তাবিজ এই মেয়ের বাড়ির দরজায় যে পুকুর আছে, সেই পুকুরের মধ্যখানে মাটির নিচে গেঁথে রাখা আছে। তুই সেখানে গেলে পেয়ে যাবি। আগে আমাকে মুক্ত কর, তারপর তুই সেই তাবিজ উদ্ধার কর। বিদ্যুতান্ত্রিক বলল, আগে আমি এই মেয়েটাকে নিরাপদ করব, তারপর তোকে মুক্ত করব, কারণ আমি তোদের মতো শয়তানদের বিশ্বাস করি না। তোরা কখন তোদের কথার বরখেলাপ করবি সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। সুতরাং আগে আমি এই মেয়েটাকে নিরাপদ করব, এই তাবিজগুলো উঠিয়ে, তারপর তোর কাজ কি করা যায় তোর জন্য সেটা আমি দেখব। তুই এখন বল, কে তাবিজ করেছে, সত্যি করে বলবি। এই মেয়েটার ননদ তাবিজ করেছে, কারণ এই মেয়েটাকে তার স্বামীর সাথে সুখে দেখতে এই মেয়েটার ননদ পছন্দ করে না। এই মেয়েটার ননদের মনে অনেক হিংসা। এই মেয়েটাকে শান্তিতে দেখতে চায় না সে। তাই এই মেয়ের শান্তি নষ্ট করার জন্য, স্বামীর সাথে ঝগড়া লাগানোর জন্য, এই মেয়েটার সংসার ভাঙার জন্য এই মেয়েটার ননদ এই কাজ ওই তান্ত্রিককে দিয়ে করেছে। ওই আমি করতে চাইনি, কিন্তু ওই তান্ত্রিক আমার বাড়িতে এসে, আমার আস্তানায় এসে আমাকে তাবিজের দ্বারা
বন্দি করে কষ্ট দিয়ে মেয়েটার ক্ষতি করার জন্য পাঠিয়েছে। আমি আমার মনের অনিচ্ছা সত্ত্বেও এতদিন এই মেয়েটাকে এত কষ্ট দিয়েছি, আমি না চাওয়া সত্ত্বেও করেছি। তাই আমি তোর বলার সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলাম, কারণ আমি শয়তানের উপাসনা করি না। আমি শ্মশানে থাকলেও আমি কারো ক্ষতি করি না, আমি চাই না কারো ক্ষতি করতে। কিন্তু 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 এ মেয়েটার ননদ তাকে শান্তিতে না থাকতে দেওয়ার উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছে। আমি এ মেয়েটাকে মারব না, কিন্তু এ মেয়েটাকে শান্তিতে থাকতে না দেওয়ার, শান্তিতে থাকতে যাতে না থাকতে পারে সেই জন্য আমাকে পাঠিয়েছে। এখন তুই কর কি করবি কর। বীর্যতান্ত্রিক তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুই এখন চলে যা, আমি দেখছি কি করা যায়, তোকে আমি মুক্ত করব, তুই চিন্তা করিস না, তুই এখন চলে যা। এই বীর্যতান্ত্রিক কথা বলার সঙ্গে সঙ্গে সেই জিনটি অথবা পিশাচটি সেখান থেকে মেয়েটার শরীর ছেড়ে চলে যায়। মেয়েটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। বীর্যতান্ত্রিক ওই যে আরেকটি মোমবাতি জ্বালানো অবস্থা ছিল সেটিও নিভিয়ে দিল। তারপর সঙ্গে সঙ্গে বীর্যতান্ত্রিক তার আসন ছেড়ে উঠল, বলল, আপনাদের ঘরের যে চারদিকে আমি দাগ কেটেছি সেখানে কিছু তাবিজ আছে, আমার সঙ্গীরা তার সে তাবিজগুলো উঠিয়ে আনবে। প্রথম কাজ এটাই। তো তার যে দুই সারদিকের সঙ্গে আমিও গেলাম, আমার বন্ধুও গেল। যাওয়ার পরে আমরা মাঠে খুঁটার পরে আমরা প্রথম যখন গর্ত খুঁড়লাম সেখানে আমরা একটা বোতল পেলাম। বোতলের ভিতরে কিছু পাখির পালকের মতো কিছু ছিল, তারপরে কিছু কাপড় ছিল, তারপরে কিছু কাগজ ছিল, কিছু শামুক ছিল, তারপরে চুল জাতীয় কিছু ছিল। এবং আমরা চারটি যখন বোতল তুললাম সেখানে অনেকগুলো জিনিস ছিল। মরা কাকের মাথা ছিল, বিড়ালের লোম ছিল। এইগুলো আমাদেরকেও বীর্যতান্ত্রিক যখন ওইখানে তাবিজগুলো আমরা নিয়ে গেলাম, সেখানে যাওয়ার পরে ও বীর্যতান্ত্রিক একটা জিনিস বের করে এগুলো বলতে বের করছিল। এটা মরা কাকের মাথা, এটা বিড়ালের লোম, এটা ওইটার লোম, এটা ওইটার চামড়া, এটা শ্মশানের মাটি, এটা কবরের মাটি, এটা এই মেয়েটার কাপড়ের টুকরা, এটা এই মেয়েটার চুল, এটা এই মেয়েটার নখ, এটা এই মেয়েটার, এইরকম সবগুলো জিনিস বাইর করতেছে আর বলতেছে আমার সবার উদ্দেশ্যে। তো এখন আরেকটা তাবিজ হচ্ছে পুকুরের মধ্যে। এটা একটু ডিফিকাল্ট, সেটা বৈদ্যুতান্ত্রিক জানে। এই তাবিজগুলা সহজে যে কোনো সহজ মানুষে উদ্ধার করতে পারবে না, কারণ এটা পানির অনেক গভীরে থাকে। আর সময়টা তখন পুরো শীতকাল, এমন শীত যে পানি তখন এত ঠান্ডা, যেখানে পানির মধ্যে মাত্র 2 মিনিটের জন্য গেলেও হাত পা ঠান্ডা হয়ে মানুষ একদম ফিট হয়ে যাওয়ার অবস্থা। ঠিক এরকম একটা ঠান্ডা তখন পড়তেছিল। তো বীর্যতান্ত্রিক বললো, সমস্যা না, আমি এটা খুব সহজেই তুলে নিয়ে আসতে পারবো, আমার জন্য এটা কোনো ব্যাপার না। আমি তো শুনে হাসি পেলো আমার হাসি দেখে আমার বন্ধু আমাকে হাত ধরবো, হাসবি না, দেখ কি করে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দেখবো। কারণ আমি জানি যে ঠান্ডা পানিতে যে কোনো মানুষ যদি 5 মিনিটও পানিতে থাকে তার 100% নিউমোনিয়া হয়ে যাবে। তো বীর্যতান্ত্রিক শুধুমাত্র একটি লুঙ্গি পরে সে পুকুর পাড়ে আসলো। তার গায়ে কিছু নেই, একদম খালি গায়ে। তার গলায় তার কিছু তাবিজের মতো কিছু ঝুলানো ছিল, যেগুলো আমরা সাধারণ তান্ত্রিকদের দেখি, সেগুলো সে হাতে নিয়ে পানির এক সিঁড়ি পানিতে কিছুটা পা রেখে কিছু পড়লো, চোখ বন্ধ করা অবস্থায় পড়তে সে আকাশের দিকে তাকালো। তাকে কি একটা জিনিস বলে চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সে পানিতে একটা লাফ দিল। বীর্যতান্ত্রিক যখন পানিতে প্রথম লাফটা দিল, পানিতে একটা শোরগোল সৃষ্টি হলো, পানিতে একটা ঢেউ সৃষ্টি হলো, যেটা আমরা দেখি সাধারণত আমরা পানিতে একটা ঢিলা মারলে যেভাবে একটা ঢেউ সৃষ্টি হয়, সেই ঢেউ সৃষ্টি হলো। বীর্যতান্ত্রিক সাঁতার কেটে পানির মাঝখানে গেল,
এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে আমি লক্ষ্য করলাম তার মধ্যে কোনো কোনো মানে কোনো অনুভূতি নেই, যে পানিতে লাফ দেওয়ার আগে কি একটা পড়লো, পড়ার পর একটা চিৎকার দিল, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে লাফ দিল। সে পুকুরের পাড় থেকে পুকুরের মাঝখানে যেতে মাত্র 1 মিনিটের থেকেও কম সময় লাগাইল। এত দ্রুত সে এখান থেকে এত দূর চলে গেল। সেখানে গিয়ে সে লম্বা একটা নিঃশ্বাস নিল, আবার আকাশের দিকে দেখল, আবার কি বলে একটা জিনিস বলে চিৎকার দিল। চিৎকার দেওয়ার পর একটা ডুব, সে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও পুকুরের পানিতে। সাধারণ একটা মানুষ লাফ দিলে ঠিক যতটুক পানির মধ্যে ঢেউ খেলবে, যতটা পানির মধ্যে কম্পন সৃষ্টি হবে, তার চেয়েও আমার থেকে মনে হচ্ছিল যে তখন বিদ্যুতান্ত্রিকের কারণে পানির মধ্যে আরো বেশি ঢেউ সৃষ্টি হচ্ছে। এত দ্রুত যে পানি একদম পাড়ে এসে অনেকটা উপরে উঠে গেছে, মানে ঢেউর মতো। সে একটা ডুব দিল, পানির মধ্যে চলে গেল। জানি না মানে এটা কি সম্ভব কিনা, বিদ্যুতান্ত্রিক সে পানির গভীরে এক ধারে প্রায় 10 মিনিটের উপরে পানির নিচে। আমি উপর থেকে তাকিয়ে রয়েছি, আমি সহ সবাই তাকিয়ে রয়েছে। আমি তো ভাবছি গেছে বিদ্যুতান্ত্রিক গেছে, পানির নিচে বরফ ঠান্ডায় সেখানেই গেছে। আমি এরকমটা মনে মনে চিন্তা করছি, কারণ এই ঠান্ডা পানিতে মানুষ পানিতে নেমে 2 মিনিট দাঁড়াইলে মাত্র তার অবস্থা খারাপ হয়ে যাবে, মাঘ মাসের শীত যেটাকে বলে। তো সে 10 মিনিটের বেশি হতে পারে পানির নিচে, পানি থেকে উঠার কোনো নাম গন্ধও নাই, একদম পুরো পানি শান্ত হয়ে গেছে। হঠাৎ করে সবাই দেখতে পেল পানির মধ্য থেকে ভূত উঠতেছে, আর তার সাথে মাটি উঠতেছে। পানিটা আস্তে আস্তে ঘোলা হয়ে যাচ্ছে। পানিটা পরিষ্কার ছিল, আমরা লাইট মারা অবস্থায় ছিল, তাই আমরা দেখতেছি পানি থেকে ভূত উঠছে, আর তার সাথে মাটি উঠতেছে, প্রচুর মাটি উঠতেছে, ভূত উঠতেছে, মাটি উঠতেছে। পানি সেখানে মাঝখানে ভূত যেন পানিতে ফুটতেছে। পানি বয়েল করলে যেমন পানিতে আমরা পাতিলে দেখি পানি বয়েল করলে যেমন ভূত ফুটে, সেভাবে ফুটতেছে। আর মাটি উঠতেছে অনেকক্ষণ এভাবে চলতেছে। আমরা সবাই তাকিয়ে রইলাম। এক পর্যায়ে অনেকক্ষণ পরে এবার মাটি উঠতেছে, ভূত উঠতেছে। অনেকক্ষণ পরে বিদ্যুতান্ত্রিক হাত তোলার পরে মাথা তোলার পরে সে উঠলো, সাঁতার কেটে পাড়ে আসলো। পাড়ে এসে ওখানে রাখলো কি একটা মাটির হাঁড়ি, যেটার উপর দিয়ে মুখ বাঁধাই করা, অনেক কিছু দিয়ে বাঁধাই করা, প্লাস্টিকের কালো একটা প্লাস্টিক দিয়ে বাঁধাই করা। তো সে উপরে নিয়ে আসলো। সে সঙ্গে সঙ্গে তার নর্মাল গা হাত সম্পূর্ণ পানি থেকে মাথাটা মুছে তো আবার ঘরে আসলো। আবার সে মাটির হাঁড়ি থেকে একে একে অনেক কিছু বাহির করা হলো। একটা মরা শালিক পাখি, একটা মরা পাখি ছিল সেখানে, একটা ছোট বাদুড়ের বাচ্চা মরা ছিল। তারপরে একটা কি বলে শামুক, আমাদের এলাকায় ওইটাকে বড় শামুক বলে, ওই শামুক একটা ছিল। সে শামুকের ভিতরে আবার একটা তাবিজ ছিল। তো তারপরে অনেকগুলো তাবিজ, সেখানে অনেক কিছু, সেখানে আমি সবগুলো জিনিস না চিনি না, আমার এখন মনে আছে। তো সবগুলো জিনিস এখানেও বাইর করা হলো। সেগুলো তো অবশ্যই পানি লেগে গিয়েছিল, পানি ছিল। সে বিদ্যুতান্ত্রিক বলছিল যদি পানি দিয়ে যদি এই তাবিজগুলো যদি একবার নষ্ট হয়ে যেত, তখন আপনাদের মেয়ের আরও বেশি ক্ষতি হতো। হ্যাঁ, সে মরতো না, কিন্তু পাগল হয়ে যেত, কারণ এটা মরণবান মারা হয়নি। এটা মরণবান মারা নাই, শুধুমাত্র আপনার মেয়েকে উন্মাদ করার জন্য, পাগল করার জন্য এই তাবিজটা করা হয়েছে, এই বানটা মারা হয়েছে। তো এখন সব ঠিক আছে, এখন সব সমাধান হয়ে গেছে। এখন আপনার মেয়ে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। আর ওর স্বামীকে আপনারা ডাকবেন, ডাকার পরে বলবেন যে কি হয়েছে না হয়েছে। আসলে একটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, সাধারণত আমরা দেখি নর্মাল যান্ত্রিক কবিরাজরা কে তাবিজ করেছে সেটা বলে না, কিন্তু বিদ্যুতান্ত্রিক ক্ষেত্রে এটা একটা জিনিস যে সে বলে দেয়,
সে সরাসরি বলে দেয়, সে কাউকে ভয় পায় না, সে কেয়ারে করে না কাউকে। এমন সেও যে জিনটার সাথে যেভাবে কথা বলতেছিল, এমন মনে হচ্ছিল সে জিনটা তার কাছে কিছুই না, সে আদেশ দেওয়ার মতো কথা বলতেছিল একদম। তুই বল, তুই কর, তুই আস, তুই যা, এভাবে কথা বলছিল। আর তো বীর্যতান্ত্রিকের এই একটা বিষয়, সে ভয় করে না কাউকে, তাকে সবাই ভয় করে। তার তার ভয় ভীতিটা এত বেশি যে তা ওই এলাকায়, যেটা আমি শুনেছি মানুষের কাছে, আমি জানি না সে কতটা ভয়ানক, তবে আমার বন্ধুর কাছ থেকে শুনেছি সে শ্মশানে একলা বসে থাকে, একলা সেখানে ধ্যান করে, কবরস্থানে একলা বসে থাকে, একলা সেখানে ধ্যান করে। সে কবর খুঁটে সেটার ভিতরে শুয়েছিল অনেক দিন পর্যন্ত, সেখানে খাইতো দাইতো। তারপরে সে শ্মশানের মধ্যে, সে শ্মশানে যেখানে মানুষকে শুয়ে পোড়ানো হয় সেখানে শুয়ে থাকে সে। তারপরে সবাই বলে তার কাছে অনেক জিন পিশাচ শয়তানের আসা যাওয়া আছে। সে এবং কি সে কালো জাদু সাদা জাদু দুটোটাই করে। সে কালো জাদু করে মানুষের উপরে, আবার কেউ তার কাছে সাহায্যের জন্য আসলে তাকে সাহায্য করে, এমন অনেক কিছু আমি শুনেছি। ইনশাল্লাহ যদি আপনাদের বীর্যতান্ত্রিকের এই ঘটনাটি ভালো লাগে, ইনশাল্লাহ আমি আরও ধীরে ধীরে বীর্যতান্ত্রিকের ঘটনা আরও কালেক্ট করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। এখন আসি আজকের ঘটনায়। তো এরপরে বীর্যতান্ত্রিক তাদেরকে বলল যে ঠিক আছে, আমার কাজ হয়ে গেছে, আপনাদের মেয়ে এখন ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। এখন আপনার মেয়ের জামাইয়ের সাথে কথা বলুন, সে কি বলে শুনুন, সে কি বলতে চায় সেটাও শুনুন। সে কি এখন সব ঠিক হয়ে যাওয়ার পরে কি সব ঠিক হয়ে যায় সেটা আপনাদের পারিবারিক ব্যাপার, কিন্তু আমার কাজ শেষ। আপনাদের মেয়ের উপর আর কোনো এখন জাদু নাই, কিছুদিনের মধ্যে আপনাদের মেয়ে ঠিক হয়ে যাবে। আমি জানি না এটা কতটুক কী ছিল না ছিল, তবে আমার মন থেকে মানে একটা জিনিস বোঝা হয়েছে যে কালো জাদু জিনিসটা আসলে হয়। কারণ আমি মেয়েটার কণ্ঠ যেটা শুনেছি, তারপরে মেয়েটার বাবার চোখে মুখে যে ভয়টা দেখেছি, যে আতঙ্কটা দেখেছি, যে মেয়েটা এতদিন ধরে অসুস্থ ছিল সেটা বুঝতে পেরেছি, যে মেয়েটার বাবা অনেক বেশি আতঙ্কিত ছিল, অনেক বেশি কান্না করতেছিল। তো এটা তো এমনি এমনি হয় নাই, হয়তো নিশ্চয়ই কিছু না কিছু, অনেক কিছু তারা দেখেছে, অনেক কিছু তারা বুঝেছে, যার কারণে এত বেশি ভয় পাচ্ছিল মেয়েটার বাবা। তো এটাই ছিল ঘটনার সত্যটা যদি বলতে পারি তাহলে বলতে পারেন যে এটা 100% সত্য ঘটনা। তো লিসেনারগণ, ঠিক এইভাবে আমি আমার বন্ধুর কাছ থেকে, সৌরভের কাছ থেকে এই ঘটনাটি এইভাবে কালেক্ট করেছিলাম। তো যদি আমার ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমাদের নতুন স্টার্টিংয়ে হওয়ার কারণে আমাদের সাউন্ড কোয়ালিটি হয়তো আপনাদের মন মতো হচ্ছে না, আমাদের এডিটিং আপনাদের মন মতো হচ্ছে না। ইনশাল্লাহ আমাদেরকে একটু সময় দিন, আমরা আপনাদের মন মতো আরও সুন্দর সুন্দর ঘটনা, আরও সুন্দর সুন্দর নতুন নতুন স্টোরি আপনাদের জন্য আমরা দুইজন, নাইম শেখ ভাই এবং আমি আপনাদের জন্য নিয়ে আসবো।